কিন্তু যেই আওয়ামী লীগকে ব্যবহার করে গত 15.5 বছরের এই ফ্যাসিজম চালানো হয়েছে, সেই আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের বিশ্বাসটাই ফ্যাসিজম। সেই আওয়ামী লীগের প্রত্যেকটা অঙ্গীকারই পার্শ্ববর্তী দেশের ইম্পিরিয়ালিস্ট ডিজাইনের অঙ্গীকার। সো এই যে এই ফ্যাসিজম এবং অন্য কারোর ইম্পিরিয়ালিস্ট ডিজাইন, সেটার ভেহিকল হিসাবে যেই অর্গানাইজেশনটাকে ব্যবহার করা হয়েছে 15.5 বছর, সেই অর্গানাইজেশনটা আসলেই বিলুপ্ত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আজকে কালকে আমি আপনাকে একটু আগেও যেটা বলছিলাম যে খুব তাড়াতাড়ি ফিরতে পারবে না, কারণ জনগণ ফিরতে দিবে না। বাট 10 বছর, 15 বছর, 20 বছর পর ফিরতে পারে। এবং 20 বছর পর যদি ফিরে, তারা কিন্তু ওই একই ফ্যাসিজম এবং ওই ইম্পিরিয়ালিস্ট ডিজাইন নিয়েই ফিরবে। এবং এই কারণে এক্স্যাক্টলি যেভাবে নাৎজি পার্টি ব্যান্ড জার্মানিতে, সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা আমি মনে করি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আওয়ামী লীগের যে দোসররা আছে তাদের যেমন সাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হাবিব ভাই বললেন, আমরা সবাই মানছি। একই সাথে এই দোসরদের অনেক ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রগুলো যেমন আমাদের রুখে দিতে হবে, আমাদের একটা জায়গায় আবার ভয় ছাড়া রুখে দিতে হবে। কারণ কি, যদি আমরা ভয় পাই যে তাদের অনেক টাকার শক্তি আছে, তাদের বিদেশি শক্তি আছে, এই জিনিসগুলো আসলে কার্যকরী না। শুধু টাকার শক্তি দিয়ে তারা দেশের ক্ষমতা জিততে পারবে না। রাদার তারা দেশের ক্ষমতা জিতে টাকা চুরি করেছে। টাকার শক্তি দিয়ে ক্ষমতা হয় না, বন্দুকের নলের শক্তি দিয়ে ক্ষমতা হয়। বন্দুকের নল টাকা দিয়ে তারা কিনতে পারবে না, এটা তারা কিনতে পারবে না। কিনতে না পারার একটা বড় কারণ আছে, যেই কারণে এই আন্দোলনটা আপনার বিজয় লাভ করেছে। যে বন্দুকের নল সবচেয়ে বেশি অফিশিয়াল ফোর্সের কাছেই থাকে, তার বাইরে কারো কাছে থাকে না। এবং কিন্তু আনঅফিশিয়াল ফোর্সেসও ফোর্স আছে, ব্যবহারও করেছে, সেটা বোঝাও যায়নি। মানে হত্যাকাণ্ড যতগুলো ঘটেছে, এর ভিতরে অনেকগুলো আনঅফিশিয়াল ফোর্সেসরা দায়ী, এটাও আমরা জানি। এবং হাবিব ভাই যেমন বললেন যে হাজার খানেক হত্যাকাণ্ড হয়েছে, আমরা বিশ্বাস করি এর থেকে অনেক বেশি হয়েছে। কিন্তু কত হয়েছে, যেহেতু অফিশিয়াল নাম্বারসটা আমরা জানি না, সেহেতু বলতে পারছি না। এইখানে এইটা রিলেটেড, যদি আমি একটু ডাইগ্রেস করছি, বাট এটা রিলেটেড অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার শক্ত আহ্বান যে যত শীঘ্রই আমরা পারি, দরকার হলে আলাদা একটা টাস্ক ফোর্স গঠন করে যে কতজন নিহত হয়েছেন, কতজন কোথা থেকে আহত হয়েছেন, সেগুলোর যেমন তালিকা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত শীঘ্রই সম্ভব করা গুরুত্বপূর্ণ। একই সাথে আইনের বিচারটা যেন ঠিকভাবে হয়, তার জন্য এগুলোর তদন্ত যদি একটু পরেও হয়, এগুলোর এভিডেন্স কালেকশনের অংশগুলো, এগুলো যত শীঘ্রই সম্ভব। কারণ আমাদের দেশের ওই এভিডেন্স কালেকশনের অনেক আইন আছে, অনেক কিছু আছে, যেগুলো মনে করেন যে আপনি মোবাইলে ভিডিও তুলেছেন, শুধু ওই ভিডিও দিলে হবে না, যেই মোবাইলে অরিজিনাল ভিডিও তুলে ওই মোবাইলটাও জমা দিতে হবে। এরকম অনেক আইন আছে, গত 15 বছরে আওয়ামী লীগ আমাদের শিখে দিয়ে গেছে আর কি, এরকম অনেক আইন আছে। তো এই যে এই আইনগুলো যত তাড়াতাড়ি তারা এই এভিডেন্স সার্চিং মিশনগুলো শুরু করবে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারবো যে 2 বছর পর হোক, 1 বছর পর হোক, 6 মাস পর হোক, আইনের বিচারটা হয়। কিন্তু যদি এই তালিকা এবং এভিডেন্স কালেকশন এগুলো যদি তাড়াতাড়ি শুরু না হয়, তাহলে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন মনে করেন 53 বছর পরও আমরা আজ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের এই তালিকাগুলো শেষ করতে পারি নাই। ঠিক আছে, সেটা আরো বড় অ্যাকশন, সেটা পরের সরকার এসে আবার করতে পারবে, কিন্তু এই গত 2 মাসেরটা আমাদের এক্ষুনি করা প্রয়োজন। বাট যে জায়গাটাতে ছিলাম, যে শুধু বন্দুকের নলের ক্ষমতা তারা টাকা দিয়ে কিনতে পারবে না, কারণ বিশাল সংখ্যক পপুলেশন, জনসংখ্যা তাদের বিরুদ্ধে। বন্দুকের নল যাদেরকে দিয়ে চালাবে, তারা এই জনসংখ্যার অংশ। এবং মানে একটা পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে যে 4% অফ দ্য পপুলেশন যদি কোনো একটা আন্দোলনে নেমে যায়, তাহলে কোনো ধরনের ওই দেশের ফোর্সেস তাদের উপরে গুলি চালাবে না, কারণ ওই 4%-এ ইনশিওর করে যে যাদেরকে চালানোর অর্ডার দিচ্ছেন তাদের আত্মীয় স্বজন আছে, তারা চালাবে না। কিন্তু বাংলাদেশে চালানো হয়েছে এবং তারপর 4%-এর কথাটা, যেহেতু এখানে আমি পলিটিক্যাল সায়েন্সের কথা বলছি, বাট চালানোর পর কিন্তু যাদের হাতে বন্দুক ছিল, তারা যখন বলেছে বন্দুকের গুলি ছুড়বো না, তখন কিন্তু এই হাসিনাকে পালাতে হয়েছে। সো ওই যে একটা গোষ্ঠী, ধরেন না, একটা বড় গোষ্ঠী, সশস্ত্র বাহিনী, তারা বলেছেন একটা বড় গোষ্ঠী, আমি সেটাই বলছি। এখানে কার কাছে সবচেয়ে বেশি বন্দুক আছে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। সো এবং 5 তারিখে আসলে 4%-এর বেশি বাংলাদেশের জনগণ প্রতি ঢাকা শহরেই নেমে গেছিল, কোটি কোটি মানুষ ছিল ঢাকা শহরে। আমি যেটা বলছি, প্লাস ভারতের যে ইম্পেরিয়ালিস্ট ডিজাইন, এই ইম্পেরিয়ালিস্ট ডিজাইনের বাস্তবায়নের জন্য তারা অনেক সময় নিয়ে হয়তো শেখ হাসিনাকে তৈরি করেছিল। আমি জানি না ভাই, অনেক কথা আছে যে 75 থেকে 81 হয়তো অনেক কিছু হয়েছে, বাট যাই হোক, সেগুলো ইতিহাসবিদরা আস্তে আস্তে সময় নিয়ে ঠিক করবে। কিন্তু ভারতের নিজের সিকিউরিটি কনসার্ন, নিজের অর্থনৈতিক কনসার্ন, এবং ভারত আসলেই কিন্তু একটা গ্লোবাল পাওয়ার হিসেবে নিজেদেরকে দেখাতে চায়।
তারা চায়নার সাথে কম্পিট করতে চায়। সেই জায়গাটা থেকে হিউম্যান রাইটসের ভায়োলেশন তারা কি হচ্ছে, তাদের দোসররা এই দেশে এসে যেভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, তাদের রিজিনাল ইনফ্লুয়েন্স, তারা নেপাল, পাকিস্তান, মানে শ্রীলঙ্কা সবাইকে হারিয়েছে। সো বাংলাদেশকে হারালে তারা গ্লোবাল পাওয়ার তো অনেক পরের কথা, সাউথ এশিয়াতে তারা এতিম। সো ভারত বাংলাদেশ কি তাদের সঙ্গে আছে এখন? না, কিন্তু রাখতে চাইবে তারা। আপনি কি মনে করেন যে তাদের অ্যাটিটিউডের মধ্যে সেটা আছে? বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী তিনি এখন এই যে হিন্দুদের ইস্যু, সো মনে হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নয়, এটা ভারতের হিন্দু। সো আমরা তো ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো কথা বলি না, কিন্তু তারা বলছেন, এবং আমি তো মনে করি যে হিন্দুদেরকে এই দেশের মধ্যে ভালনারেবল তারা করে ফেলছেন, হিন্দু কমিউনিটি। যদিও আপনার দ্বিতীয়, আপনি যদি দেখেন যে জো বাইডেনের সঙ্গে আলোচনায় সেখানেও অপ্রাসঙ্গিকভাবে তিনি প্রসঙ্গটা টেনে আনছেন, অন্য অন্য নানা জায়গায় টুইট করছেন। মানে বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় অনুসারীদের জন্য কোনো আশঙ্কা বা ভয় মোদি টেনে আনছেন, এটা যেমন আমি বিশ্বাস করি না। কারণ আমাদের দেশে আমাদের নিজেদের একটা ইউনিটি। কেন আপনার কাছে এটা মনে হয় না যে আওয়ামী লীগের প্রতি ঘৃণাটা ভারতের উপরে গিয়ে ঠেকেছে, আবার উল্টো দিক থেকে ভারতের প্রতি ঘৃণাও আওয়ামী লীগের উপরে পড়েছে? তো আপনি এইভাবে কেন এটা মেলাবেন না? ঘৃণা, আওয়ামী লীগের ঘৃণা যেমন মনে করে যে সংখ্যালঘু, দেখেন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যেহেতু আমরা রাজনীতি করি, দেশের অনেক জায়গায় আমাদের লোকজন আছে, পরিচিত লোকজন আছে, নিজেদের কর্মী বাহিনীও আছে, এবং তার ভিতরে সংখ্যালঘু আপনার রিলিজনের আপনার অনুসারীরাও আছেন, এবং তারা অনেকেই কিন্তু আমার সাথে পার্সোনালিও গত 1-1.5 মাসে, মানে গত মাসখানেকে, যে সময়টা 5 তারিখের পর থেকে অনেকে যোগাযোগ করেছেন, SMS এ, আপনার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ফোন করে যে স্যার খুব ভয় আছি, খুব আশঙ্কায় আছি। সবার সাথে আমি গেট ব্যাক করেছি, সবার সাথে আমি ফোন করে কথা বলেছি, সবার একই কথা, আশঙ্কা। কিছু হয়েছে না স্যার, এখনো হয় নাই। আচ্ছা, হওয়ার সাথে সাথে আমাকে জানাবেন, এবং আমাকে আপনাদের থানার ওসির নাম্বার দিয়ে রাখেন, যা কিছু হওয়ার সাথে সাথে জানাবেন। আমি একটাও কিন্তু সেকেন্ড কল ব্যাক পাইনি। মানে আমি জাস্ট ছোট পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, কিন্তু দেশব্যাপী যে আশঙ্কা অনেকে করছেন যারা সংখ্যালঘু, তারা ভয় পাচ্ছেন, এবং ভয়টা এই যে ভারতের প্রপাগান্ডার জন্যই হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু এই যে ভয়টা বাস্তবায়ন হওয়া হলো যে জায়গাটায়, যে তারা ডেঞ্জারের সম্মুখীন হচ্ছেন না, আমি বিশ্বাস করি না এখন পর্যন্ত তারা ডেঞ্জারের সম্মুখীন হচ্ছেন। তবে ভারতের যেটা আপনার যে পয়েন্টটা ছিল, যে ভারতের ফরেন পলিসি যেই জায়গাটায় আটকে ছিল, যে বাংলাদেশকে ওই যেটা বললাম যে ইম্পিরিয়াল তাদের একটা ডিজাইন, এই জায়গাটা এই মুহূর্তে আটকে আছে। কারণ ফরেন পলিসি, রাজনৈতিক পলিসি, এগুলো চেঞ্জ হতে একটু সময় লাগে, কিন্তু ভারত, আমি আপনাকে গ্যারান্টি করছি, অল্প কিছুদিনের মধ্যে তাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে যাদের তাদের এই ইম্পিরিয়াল ডিজাইন যেটা ছিল, এটা ভেঙে চুরমার হয়ে গেছে। এবং ভেঙে চুরমার যেহেতু হয়ে গেছে, তারা সাউথ এশিয়াতে অনাথ হিসেবে থাকবে, এইটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। সো তারা নতুন করে একটা রিলেশনশিপ বিল্ড করতে চেষ্টা করবে, এটা আমার বিশ্বাস। মানে এটা বিশ্বাস, কারণ এইভাবেই সব জায়গায় হয়েছে, স্পেশালি ভারত যেইভাবে তাদের গ্লোবাল ডেস্টিনি তৈরি করতে চায়, তার ভিত্তিতে এইটা ছাড়া তাদের আর খুব বেশি অপশন বাকি থাকবে না। সো ওই জায়গাটাতে হয়তো ভারতের ক্ষমতাও আর আসবে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যে ভারতের যারা গ্লোবাল ডিফেন্স এন্ড গ্লোবাল কমার্সে যারা পার্টনার, তারাই কিন্তু আমাদের সহযোগিতা করে আমাদের দেশে গণতন্ত্র আনতে সহযোগিতা করেছেন এবং এখনো করছেন। সো ওই জায়গায়ও ভারতের একটা আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে। সো এরকম অনেক কিছু আছে যার জন্য আমি মনে করি আমাদের এখানে আসবে না। এখন খুব ছোট করে, যেহেতু আমি অলরেডি অনেক সময় নিয়ে নিয়েছি, খুব ছোট করে আপনি অরিজিনাল যে প্রশ্নটা করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো যে তারা জনগণের ম্যান্ডেট আনতে সহযোগিতা করবেন, এবং জনগণের ম্যান্ডেট আনা মানে জনগণকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেয়া। এখন আপনি যেহেতু সময়ের কথাটা বললেন, এই সময়টা নির্ধারণ করা খুব মুশকিল, কারণ কত ভঙ্গুর অবস্থায় একটা সরকার দিয়ে গেছে হাসিনা তাদের হাতে, মানে তাদের হাতে তো দেয়নি, বাট রেখে গেছে, সেটা আসলে ভেতর থেকে তারা জানেন, বাইরে থেকে আমরা এত ভালো জানি না। সো আমরা নেক্সট আরো 2-1 বার যখন তাদের সাথে বসবো, এর আগের বার আমরা যখন বসেছি সপ্তাহ 2-1 আগে, তখন তারা কিছু জিনিস আমাদেরকে পরিষ্কার করেছেন, কিন্তু তখন তাদের নিজেদের কাছে পরিষ্কার না, তারা 3 দিন না 4 দিন হলো নতুন ক্ষমতায় এসছে। সো নেক্সট আমরা যখন বসবো, তখন নিশ্চয়ই তাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়েছে, আমাদেরকে পরিষ্কার করে জানাবেন, এবং সেই জায়গা থেকে হয়তো আমরা একটা আলোচনায় আসতে পারি যে কত দিনের ভেতরে, মানে কত সময়টা তাদের থাকা উচিত বা এই কিছু। সো সময় নিয়ে এখন আলোচনা আসলে সম্ভব না, তবে প্রত্যাশাটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। না, আমি ওইটা একটু যোগ করতে চাই, যেটা বলে মোদি, আগামী দিনে মোদি তো রাষ্ট্রের ক্ষমতা আসতে পারবে না, এই যে অপকর্মগুলি করছে। আমি কিন্তু এই যে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশ গ্রহণ করলো না, তার নিজের বোনের মেয়ে সেখানে মার্কিন যুক্তরাজ্যে একটা প্রভাবশালী এমপি এবং অনেক প্রভাবশালী, তার খালাকে নিতে পারলো না, তার বোন ওই দেশের নাগরিক নিতে পারলো না। কত ঘৃণার পাত্রী হয়েছেন উনি, শুধু বাংলাদেশ আর পৃথিবীর কাছে।
মানে এইরকম দেশের মধ্যে এইরকম স্বৈরাচার পৃথিবীতে কোনোদিন আসে নাই। এই এত অল্প দিনে এতগুলি মানুষকে হত্যা করা, হাজার হাজার মানুষ এখনো 500-র বেশি অন্ধ হয়ে গেছে, চিরতরে পঙ্গু হয়েছে কত, দায় এখান থেকে যাবে কোথায়? তাই বলবো যে ভারতকে আমি প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে বলেছিলাম অনেক আগেই, যে আপনি যখন প্যারিস থেকে বলেছিলেন ভারত আমাদের নিয়ে খেলতে গেলে আমরা কিন্তু খেলবো, ওই কথাটা এখন বলেন ভারত থেকে অনতিবিলম্বে তাকে বাইর করে দেওয়া হোক। বের করে না দিলে ওখানে বসে মায়া কান্না করবে, এই দেশের ভিতরে সরকার অস্থির করার চেষ্টা করবে। তো এই জন্য আমি বলি যে ভারত আসতে তিন আশপাশে যত বড় লোক হলেন কেন, তার পাশের বাড়ি যদি গরিব মানুষ সে বিরোধিতা করে, মানুষ তাকে ভালো বলে না। বাড়ির আশপাশের লোক কেউ তাকে পছন্দ করে, নিশ্চয়ই লোকটা ভালো না, এই পরিবারটা ভালো না। ভারতের তাই অবস্থা, কেউ নাই তার পাশে। ওদিকে পাকিস্তান নাই, এদিকে নাই, মালদ্বীপ তাকে ধমক দেয়। আর আমরা 16 কোটি মানুষ নিয়ে আমরা জিহুজুর করছি। এই জিহুজুর আর হবে না ভারতের কাছে। ভারত বেশি বাড়াবাড়ি করলে ভারতের খবর আছে, কিন্তু খবর আছে, আর পরিষ্কার করে বলে দিলাম। কিন্তু তাই আমি বলবো যে এখন এই সরকারের প্রধান দায়িত্ব আমি মনে করি, এই যে অবৈধ অস্ত্র আছে তাদের কাছে হাজারে হাজার, এবং তাদেরকে লাইসেন্স দিয়েছে যারা এলিজিবল না, ওই অস্ত্রটা পাওয়ার মতো যোগ্য না, কিন্তু এই কয়েক বছর লুটপাট করে অবৈধ টাকা ইনকাম করে তারা সার্টিফিকেটটা বানায়, তার অস্ত্র, এই অস্ত্রগুলো বাতিল করতে হবে। আমাদের পাবনাতে এরকম যে অস্ত্র মেরেছে এরকম দেখেছি। তারপর এই যে দুর্নীতিবাদের টাকা পয়সা, এখন যেগুলি ধরবে সেগুলো তো আনগাছে পাঠায় দিক, হিসাব পরে, এবং ওদের টাকা তো ওদের টাকা না, এটা জনগণের টাকা। চিন্তা করেন, আমি র্যাবের হাতে ধরা পড়েছি, আমাকে র্যাব বলেছে বসেন আমি কাপড় চোর গোছাই নিয়ে আসি, স্যার এই ভিডিও কোথায় করেছেন, এই পদ্ধতিটা কোথায়, এই পদ্ধতি, আমি বলে কেন এত জানার দরকার কি, আমাকে পেয়েছেন চলে যায়। আর এই যে প্রধান বাংলাদেশ সবচেয়ে ধনী ব্যক্তি মন্ত্রী, সবাই তাকে দরবেশ বলতো, হঠাৎ করে দেখলাম সে গণেশ হয়ে গেল। চিন্তা করা যায়, এত বড় প্রভাবশালী মন্ত্রী আনছিল, গণেশ হয়ে গেল। এবং দাড়ি কেটে একজন জিজ্ঞাসা করছে, দাড়ি কেটে ফেললেন, দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ। আমি ছিল সাহেব কি করতেছে স্যার, ওই আরেকজন আছে। এরা কতখানি এরা দুর্বল এবং এরা অপকর্ম করেছে। আমি তো ধরেন আপনার এই সদস্য, আমি তোকে নাম ধরে বলেছি, যখন ম্যাডাম খালেদাকে বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা দিলাম, সময় টেলিফোন আপনার কেন বলেছি, ও দুর্নীতিবাজ, যদি প্রমাণ করতে না পারে তো আমাকে এখানে ধরে নিয়ে যাক। আর আমি বলছি সে মহা দুর্নীতিবাস করেছে, দুর্নীতি করেছে। তো একটা লোক আমি দেখান তো, হঠাৎ দু একটা হতে পারে, যেমন একটা লোকের কথা মনে পড়ে, যেন হতে বলতেই হয়, ইসাক আলম পান্না, সে ধরেন আজকে একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো। এমপি ছিল না, মন্ত্রী ছিল না, ওর ভিতরে আতঙ্ক ঢুকেছে যে আমি দেশে থাকলে পরে বাঁচতে পারবো না। চিন্তা করেন, ওই পারে গিয়ে ধরেন আপনার বিজেপির কে বর্ডার গার্ডের হাতে উনি মারা গেলেন। আর লাস্টে আনার যদি কোনো ব্যবস্থা থাকে, নাগরিক হিসাবে আনার কোনো ব্যবস্থা করলে পরে আমার মনে ভালো হয়, এটা করা উচিত আমি মনে করি আর কি, সরকারকে আমি বলবো। ধন্যবাদ। হ্যাঁ, তো এখন কথা হলো যে এই আওয়ামী লীগের এই অপকর্ম নিয়ে মানুষের সামনে আসতে পারবো না। কয়েকদিন পর কী বলবো জানেন, আওয়ামী লীগ দেখলে চোর চোর ধর 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 চোর ধর। আওয়ামী লীগের ছেলেদের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, যত টাকায় থাকবে, যত বড় লোক হোক না কেন, যত সুশিক্ষিত হোক না কেন, ওদের সাথে ছেলেও বিয়ে দেবে না। তার ওই ঘরে জন্মগ্রহণ করলে ওই আওয়ামী লীগের চরিত্রকে চরিত্র ঢুকবে। আপনি বলতে পারেন আপনি ছাত্রলীগ করেছিলেন, ছাত্রলীগ করেছেন, হ্যাঁ আমি ছাত্রলীগ ছিলাম। আমার ওই দিন আমি সবচেয়ে বেশি আমার এই লজ্জা লেগেছে, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে জাসদ ছাত্রলীগের ধমক দিয়ে বেড়ে যেত, ছাত্রদল ধমক দিয়ে বেড়ে যেত। আমি প্রেসিডেন্ট হওয়ার পর একদিনের জন্য ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় বেড়ে নেই। আর সেই ছাত্রলীগ যে অপকর্মটা করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের নিয়ে এসে মেয়েদের উপর যে নির্মম অত্যাচার করেছে, যে বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলনের মেয়েরা সহায়তা করেছে, সমস্ত আন্দোলন ছিল বহিরাগত। আমি ওই দিনে বলেছিলাম পতন্তর অনিবার্য। তার আগে বলেছিলাম ডক্টর দুবাইদুর রহমান যখন আইন যদি সাজা দেয় তখন বলছিলাম এদের ক্ষমতা কোনো সুযোগ নেই। দেখেন তারপর দিন সাধারণ ছাত্ররা ছাত্রলীগকে পিটিয়ে বের করে দিল, সরকারি ছাত্র সংগঠন 15 বছর 15.5 কাউকে মিছিল করতে দেয় নাই, ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, ছাত্রদের পরীক্ষা দিতে দেয় নাই। আমার আশরাফুল, আমার এলাকার একটা ছেলে ইকোনমিক ছাত্র, পরীক্ষা দিতে বেরোয়, তাকে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছে, পরবর্তী পরীক্ষা দিতে না পারে। এই যে নির্মমতার মিছিল করতে দেয় না, কোথায় আমরা মিছিল করি, কী করে শান্তি সমাবেশ করে, কোথায় আজকে কোথায় শান্তি সমাবেশকারী আলাদা। এই অপকর্ম করে যা হয়, এই জন্য বলি যে সামনের দিকে এই দুর্নীতিবাদদের অবশ্যই বিচার করতে হবে। এই যে ব্যাংক লুটেরাদের বিচার করতে হবে, বিদেশে যারা টাকা নিয়ে গেছে তাদের বিচার করতে হবে। কোন জায়গায় আপনি বলুন তো, সারা মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে। আমার ওখানে একটা ছেলে ছিল, মানে একটু উচ্ছৃঙ্খল মতো মদ খেতে, ও সবাইকে ধরে মদ খাওয়ায় জোর করে, গরিব মানুষকে খাওয়ায়, ওর দলের সংখ্যা বাড়ায়। তারপরে যখন নেশা হয়ে যায় তখন নিজে সারাদিন কামলা দিয়ে 1.5 টাকা 2 টাকা পায়, ওখান থেকে 4 মাসে মদ কিনে খায়। পাকিস্তানের কথা বলতেছে।
এই সরকার মনে করলো আমি তো চোর, এই প্রশাসনে সব লোককে চোর বানাবো। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, আর্মি হোক, এই হোক, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিয়ে, যে কথাটা আমি বলেছিলাম যখন আন্দোলন চলে না, আমি উদ্দেশ্য করে বললাম, যখন বিজেপি ডিজি যখন বলে ফেললো আন্দোলন আমরা দমাবো, আমি বলেছিলাম বর্ডারে চান, বর্ডার থেকে আপনার মাদক আসতেছে, মায়ানমার যদি পারেননি, এখানে কি আপনার যান ওখানে। তারপর সেনাবাহিনী নামলেন, আমি সেনাবাহিনীকে বলেছিলাম উদ্দেশ্য করে, ট্যাঙ্ক থেকে একটা গোলা ছড়েন তো। আমি চ্যালেঞ্জ করছি, ট্যাঙ্ক থেকে একটা গোলা ছড়িয়ে দেখেন কী হয়। তারপরে 2 দিন পরে বললাম যে এই সরকারকে রক্ষা করতে গিয়ে সরকারের দল তার অঙ্গ সকল ফেল করেছে, পুলিশ ফেল করেছে, বিজেপি ফেল করেছে, র্যাব ফেল করেছে, সোয়াত ফেল করেছে, আনসার ফেল করেছে, রিজার্ভ ফোর্স ফেল করেছে। এই সরকারকে যদি টিকিয়ে রাখতে চায়, আর্মিও ফেল করবে। এদের রক্ষা করার ক্ষমতা কারণ নেই। আমি চাই না বাংলাদেশের আন্দোলনকারীদের কাছে আর্মি পরাজিত হোক। আর্মি আমাদের গর্বিত একটা বাহিনী। আর আর্মি যদি আমাদের কাছে পরাজিত হয় এই আন্দোলনের কাছে, তাহলে মিয়ানমার যদি আক্রমণ করে যায় ভারত উঠবে, আর ভারত আক্রমণ করলে বঙ্গোপসাগর ডুবে মরবে। তাই বলছি আপনাদেরকে, ট্যাঙ্ক নিয়ে ভিতরে চলে যান। আর যদি যেতে নাও পারেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু একটা দল আছে, আপনারা গুলি ছুড়বেন না। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিই, তারা কিন্তু গুলি ছুড়ে নাই। 2-1টা গুলি ছুড়েছে আকাশের দিকে। অবশ্যই এই আর্মি এরশাদের আর্মি না, এই আর্মি বিভিন্ন মইনুর আর্মি না। এই আর্মির ছাত্রদের ভিতরে যেমন জাগরণ এসেছে, রক্তে আগুন লেগেছে, এই আর্মিদের ভিতরে আমি দেখলাম পেশাদারিত্ব দেখলাম। আমরা সত্যি তাদের ভূমিকার কাছে ভূমিকাকে আমাদের স্মরণ করতেই হবে, বিশেষ করে সেনাপ্রধানকে। কাছের আত্মীয়, তারপর দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের সাথে, বাংলাদেশের স্বার্থে উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে আজকে বাংলাদেশে কোথায় যেত, হতো হাজার হাজার মারা যেত। আপনি চিন্তা করেন, গণভবনে কোথায় শুনতাম আপনার কি ভারত থেকে ওরা পাহারা দেয়, বাংলাদেশের মধ্যে চেহারা লাগে না, দেখা যায় না, কি ভারতের কী বাহিনী আছে একটা, তারা পাহারা দেয়। কই যখন লোকজন সব ঢুকে গেল, কিসের গণভবন, কিসের সংসদ ভবন, কিসের 32 নম্বর। আপনার চিন্তা করতে পারেন, পৃথিবীতে আপনি দেখেছেন পুলিশ পালিয়ে যাচ্ছে, সমস্ত পুলিশ ছেড়ে। কেন? এমন অপরাধ তারা করেছে। একটা স্লোগান ছিল না, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। এত অপমান করেছিল যে পুলিশে পালিয়ে, এখনো পুলিশ কিন্তু সুস্থ হতে পারে না। এই যে মিথ্যা মামলা দিয়েছে।